শুনি ইভিএম হ্যাক হওয়ার কথা, তাই না? কিন্তু আসল হ্যাকটা যদি পুরো নির্বাচন প্রক্রিয়াটাই হয়ে থাকে? চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি সেই রাজনৈতিক নিনজা কৌশল যা দিয়ে সরাসরি ভোট কেনা হচ্ছে আর দেশের অর্থনীতিকে ঠেলে দেওয়া হচ্ছে একেবারে খাদের কিনারায়। এই কথাটা একবার দেখুন। ইভিএম নয়, ইলেকশন হাইজ্যাক্ট। এর মানেটা কি? মানে হলো আসল সমস্যাটা হয়তো ভোটিং মেশিনে নয়, তার চেয়েও অনেক বেশি সরাসরি। আসল খেলাটা চলছে ভোটের ঠিক আগে, একেবারে খোলাখুলিভাবে। এই সংখ্যাটা একবার দেখুন, ৩,৬০০ কোটি টাকা। নির্বাচনের ঠিক আগে আগে আসামে অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে প্রায় ৩৮ লক্ষ পরিবারের কাছে এই বিশাল অঙ্কের টাকা পৌঁছে দেওয়া হয়। বলা হয়েছিল এটা নাকি উৎসবের বোনাস, কিন্তু সময়টা ভাবুন, একেবারে নির্বাচনের মুখে। প্রশ্ন তো উঠবেই, এটা কি ভোট কেনার একটা উপায় নয়? আসাম তো একটা উদাহরণ মাত্র, কিন্তু এই প্রবণতাটা যদি সবচেয়ে স্পষ্টভাবে কোথাও দেখতে হয় তাহলে আমাদের তাকাতে হবে পশ্চিমবঙ্গের দিকে। চলুন পশ্চিমবঙ্গের অর্থনীতির খাতাটা একবার খুলে দেখা যাক। স্ক্রিনে যে সংখ্যাগুলো দেখছেন সেগুলো কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। পশ্চিমবঙ্গের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, প্রায় ২ কোটি মহিলা এর আওতায়। আর এর জন্য বছরে বাজেট কত জানেন? ২৮,০০০ কোটি টাকারও বেশি। ভাবা যায়? তো এত বিশাল একটা খরচের ধাক্কাটা রাজ্যের অর্থনীতি কিভাবে সামলাচ্ছে? চলুন দেখি। এই বিপুল খরচের সরাসরি প্রভাব পড়ছে রাজ্যের ঋণের ওপর। দেখুন, মাত্র ৫ বছরে পশ্চিমবঙ্গের ঋণের বোঝা ৪.৪ লক্ষ কোটি থেকে লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ কোটি টাকারও বেশি। মানে অঙ্কটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার। পশ্চিমবঙ্গের মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৪০% এখন ঋণের তলায়। সহজ কথায় বললে, রাজ্য যা ১০০ টাকা আয় করছে তার ৪০ টাকা বেরিয়ে যাচ্ছে শুধু দেনা মেটাতে। তবে ভাববেন না যে এই ছবিটা শুধু পশ্চিমবঙ্গ বা আসামের, না, একদমই না। এই যে ভোটের আগে টাকা বিলি করার কালচার, এটা এখন সারা দেশেই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর মজার ব্যাপার হলো, কোনো রাজনৈতিক দলই কিন্তু এর থেকে পিছিয়ে নেই। এই দেখুন, তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ, কর্ণাটক থেকে ছত্তিশগড়, এমনকি কেন্দ্রীয় সরকারও পিএম কিষাণের মতো প্রকল্প চালাচ্ছে। মানে দল বদলাচ্ছে, রাজ্যের নাম বদলাচ্ছে, কিন্তু ভোটের ঠিক আগে টাকা দেওয়ার কৌশলটা একদম একই থাকছে। কিন্তু প্রশ্ন হল, এই রাজনীতির শুরুটা হলো কিভাবে? একসময় তো উন্নয়নের কথা হতো, পরিকাঠামো তৈরির কথা হতো। চলুন একটু পেছনে ফিরে যাই, দেখি কিভাবে আমরা জনকল্যাণ থেকে এই ফ্রিবি বা পাইয়ে দেওয়ার রাজনীতিতে এসে পৌঁছালাম। এর শুরুটা হয়েছিল সেই ১৯৬৭ সালে তামিলনাড়ুতে ১ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। এরপর এলো বিনামূল্যে চাল, তারপর ২০০৬-এ তো বিনামূল্যে রঙিন টিভিও দেওয়া হলো, আর ২০১৫ থেকে শুরু হলো বিনামূল্যে বিদ্যুৎ আর জল। মানে সময়ের সাথে সাথে জনকল্যাণের ধারণাটাই যেন পাল্টে গিয়ে একটা প্রতিযোগিতায় পরিণত হলো। এখানেই একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। জনকল্যাণ আর ফ্রিবি কিন্তু এক জিনিস নয়। জনকল্যাণমূলক প্রকল্প মানে স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট তৈরি করা, যা দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আর ফ্রিবি হল মূলত ভোটের আগে দেওয়ার নগদ টাকা, যার কোনো দীর্ঘমেয়াদী প্রভাব নেই। আচ্ছা, এবার আসা যাক আসল প্রশ্নে। এই যে হাজার হাজার কোটি টাকা বিলি করা হচ্ছে, এই টাকাটা আসছে কোথা থেকে? এর আসল দামটা শেষ পর্যন্ত কে দিচ্ছে? ব্যাপারটার মধ্যে একটা দুষ্টচক্র আছে। দেখুন, ভোটের আগে এই প্রকল্পগুলো চালু করার জন্য রাজ্যগুলো প্রচুর ধার করে। ফলে রাজ্যের দেনা বাড়ে, আর্থিক ঘাটতি দেখা দেয়। আর সেই ঘাটতি সামলাতে গিয়ে সবার আগে কোপটা পড়ে কোথায় জানেন? স্বাস্থ্য আর শিক্ষা খাতে। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়, সরকারের নিজস্ব ইকোনমিক সার্ভেতেই এই নিয়ে সাবধান করা হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের শর্তহীন নগদ হস্তান্তরের প্রকল্পগুলো না থামালে শিক্ষা বা স্বাস্থ্যের মতো জরুরি খাতে টাকা কমাতেই হবে। শুধু এই বছরের কথাই ভাবুন, ২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র মহিলাদের টার্গেট করে যে নগদ টাকা দেওয়া হয়েছে তার মোট পরিমাণ ১.৭ লক্ষ কোটি টাকা। একবার ভাবুন তো, এই টাকা দিয়ে কতগুলো নতুন স্কুল বা হাসপাতাল বানানো যেত? আর সবথেকে বড় সত্যিটা হলো, এই টাকাটা কোনো রাজনৈতিক দলের পকেট থেকে আসছে না। এটা আমাদের, মানে আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকা। আমরা যে দেশলাই কাঠি থেকে শুরু করে সব কিছুতে ট্যাক্স দিই, সেই টাকা দিয়েই এই সব প্রকল্প চলছে। তাহলে পুরো বিষয়টা এসে দাঁড়াচ্ছে এখানেই, যে টাকা দিয়ে দেশের পরিকাঠামো তৈরি হওয়ার কথা, রাস্তাঘাট, হাসপাতাল হওয়ার কথা, সেই টাকাটাই ভোটের আগে বিলিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্তটা এখন আমাদের নিতে হবে। এই কথাটা খুব দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়।
ভেড়ারা যেমন জানে না যে তাদের গায়ের সোয়েটারের উল্টা তাদের পিঠ থেকেই নেওয়া হচ্ছে, ঠিক তেমনই আমাদের ট্যাক্সের টাকাই আমাদের অ্যাকাউন্টে দিয়ে আমাদের ভোটটা আদায় করে নেওয়া হচ্ছে না তো? এই ছোট সুবিধার লোভে আমরা কি দেশের বড় ক্ষতি করে ফেলছি? শেষ প্রশ্নটা তাই খুব সহজ। এই যে নগদ টাকা হাতে আসছে, এটা কি আসলে স্বল্পমেয়াদী একটা সুবিধা, নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেওয়া একটা বিশাল ঋণের বোঝা?